শুরু করছি ক্লাস 8-এর 4 নম্বর সেটটি। ওহ, লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। আমাকে অনুগ্রহ করে একদিনের জন্য তীরে যেতে দাও। হি বেগ দ্য ক্যাপ্টেন। সে ক্যাপ্টেনের কাছে ভিক্ষে প্রার্থনা করলো। হোয়েন দে হ্যাভ সাইটেড দ্য ল্যান্ড। যখন জাহাজটি তীরের সামনে পৌঁছবে। হি প্রমিস। সে কথা দিল যে হি উড রিটার্ন। সে ফিরে আবার আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আননো। কিন্তু সে ক্যাপ্টেন রাজি হলো না। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। কিন্তু জন সেই তীরে যাওয়ার স্বপ্ন সে থামালো না। ওয়ান কোয়াইট আফটারনুন। একদিন শান্ত এক বিকেলে হি লে ফার্স্ট অ্যাসলিপ। সে ঘুমিয়ে পড়েছিল অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। সে আবার স্বপ্ন দেখা শুরু করলো। আননোন টু হিম। তার অজান্তে দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তার অজান্তে সেই জাহাজটি তার আগের পুরনো ফার্মের সামনে তীরে এসে দাঁড়ালো। ইটস জনস ড্রিম। এটা জনের স্বপ্ন ছিল। দ্য সিজন টার্ন র্যাপিডলি। যেমন ঋতু পরিবর্তন হয়। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন। এবং সেও জনও পরিবর্তন হতে থাকে, তার পরিবর্তন হয়। সো ডিড জন ইন হিজ বেড। ঠিক সেইভাবে জন তার বিছানার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কনসিকুয়েন্টলি ঠিক ওই সময় দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড। সে যখন ঘুরপাক খাচ্ছিল তার মাথায় যে টুপিটা ছিল সেটাও হঠাৎ করে অজান্তে সেটা ঘুরে যায়। অ্যান্ড অ্যাবাউট কল্ড আপ এ স্কোয়াল। এটাকে অ্যাবাউট ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। এবং সেই ঘুরে যাওয়ার ফলে সেই পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও সেই জাহাজকে বারবার সাবধান দেখাচ্ছিল। দ্য উইন্ড হ্যাড বিন whirling about the boat, tearing the snail and snapping the spurs. সেই স্কোয়েল সেই জাহাজটির পাল ছিঁড়ে ফেলে দিল এবং জাহাজের বস্তুগুলোকে ভাঙচুর করে দিল। ইটস ইজ ফল্ট, দ্য সেলার্স ক্রাই। যে নাবিকরা চিৎকার করে বলল যে এটা তার ফল। দে শাউটেড ইন অ্যাঙ্গার। তারা রেগে চিৎকার করলো। অ্যান্ড ফিয়ার। তারা ভয়ও পেয়ে গিয়েছিল। অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। এবং তারা মাথা থেকে সেই টুপিটি সরিয়ে ফেলার চেষ্টা করলো। এখন আমরা আসছি নাম্বারের টু। এখানে বলছে রাইট ট্রু আর ফলস, এবং সাথে তোমাদেরকে স্টেটসম্যানও দিতে হবে, সাপোর্টিং স্টেটসম্যান। তো প্রথমে বলছে নাম্বার 1-এ দ্য ক্যাপ্টেন অ্যালাউড টু জন টু গো হোম জাস্ট ফর ওয়ান ডে। ক্যাপ্টেন তাকে পারমিশন দিয়েছিল একদিনের জন্য বাড়ি যাওয়ার। তো এটা হবে এখানে ফলস। আর এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে, সেক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্ট হবে জন হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। হলো। এবং পরের কোশ্চেনটিতে আসছি আমরা এখন। পরেরটি বলছে দ্য সাডেন স্ট্রং উইন্ড কেম ফ্রম এ ডার্ক ইভিনিং স্কাই। কোনো তো হাওয়া আসেনি, কিন্তু যেহেতু টুপিটা ঘুরে গিয়েছিল যার ফলে সমস্যাটা তৈরি হয়েছিল। তো এখানে হবে এটা ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে It called up a squall from the clear sky that hit the ship without a warning. হয়ে গেল। এরপরে আসছি আমরা পরের পেজে। তো পরে বি নাম্বারে বলছে হাউ ডিড দ্য স্কোয়াল ড্যামেজ দ্য বোট। বোটকে কীভাবে সেই স্কোয়াল নষ্ট করলো, তার এর অ্যান্সারটি হবে দ্য স্কোয়াল হ্যাড বিন whirling about the boat, tearing the sails and snapping the spars. এবং পরেরটি হবে হু ইজ হি ইন দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরে অংশে হি কাকে বলা হয়েছে। এক্ষেত্রে হি হবে দ্য ক্যাপ্টেন। এখানে হবে নাম্বার 2 হবে ইন দ্য অ্যাবাভ প্যাসেজ হি ইজ জন। উপরে অংশে প্রশ্নটিতে হি বলা হয়েছে জনকে। নাম্বার 3 বলছে হোয়াই ডাজ হি উইশ টু গো অ্যাশোর। সে কেন তীরে যেতে চেয়েছিল। হি উইশ টু গো অ্যাশোর বিকজ হি কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। তার স্বপ্নে ছিল, সে তার নষ্ট করেনি, সে তীরে যাওয়ার স্বপ্ন। তারপরে নাম্বার 4 বলছে দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, এক্সপ্লেইন ইন ইয়োর ওন ওয়ার্ড। নিজের বাক্যে লেখো ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, এই কথাটি বিশ্লেষণ করতে বলছে। দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, ইটস দ্য ইনার মিনিং ওয়াজ জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু লেট হিম গো ফর ওয়ান ডে
বাট দ্য ক্যাপ্টেন ডিড নট অ্যালাউড হিম টু গো অ্যাশোর ফর ওয়ান ডে। জন বারবার ক্যাপ্টেনের কাছে একদিনের জন্য রিকোয়েস্ট করেছিল যাওয়ার, কিন্তু উনি ক্যাপ্টেন সেই রিকোয়েস্টটি শুনেনি। এখানে নাম্বার 5 নম্বর বলছে গিভ অ্যানাদার ওয়ার্ড ফর প্রমিস। প্রমিসের আলাদা আরেকটি ওয়ার্ড কি আছে এখানে, এটা হবে সোয়ার, SWEAR, সোয়ার। নাম্বার 6 বলছে হোয়ার ইজ হি দেন, তারপরে সে কোথায়, মানে কোথায় থাকলো। এখানে হি বলছে হোয়ার, হি রেফার্স জন, অ্যান্ড দেন মানে দেন বলতে এখানে প্লেস বোঝানো হয়েছে, সেটা হলো অ্যাশোর, সেই তীরের কথা বলা হয়েছে যেখানে তার ওল্ড ফার্মটি ছিল। হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি নাম্বার 2 পোয়েমে। এখানে বলছে কবিতায় ফ্রম দ্য আর্থ লুজেন মুড, পৃথিবীর ঝুরঝুরের মাটি, দ্য স্যাপলিং ড্রস ইজ সাবস্টেন, সেই চারা গাছগুলো সেখান থেকে রস শোষণ করে, অ্যান্ড থ্রাইভস, বেঁচে থাকে, অ্যান্ড বড় হয়। থ্রু স্ট্রাইকেন টু হার্ট দ্য উইন্টার্স কোল্ড, দ্য ড্রপিং ট্রি রিভাইভস, ঠান্ডায় মূর্ঝে যাওয়া গাছগুলো তারপরে আস্তে আস্তে বড় হয়ে ওঠে। দ্য সফটলি র্যাবল সং, যে গানগুলো বারবার ধেয়ে আসছে, স্নিগ্ধ সুন্দর গানগুলো, কামস ফ্রম দ্য প্লেজেন্ট উড, জঙ্গলের মধ্যে দিয়ে, অ্যান্ড কালার্ড সুইংস, রং বেরঙের ডানাগুলো, গ্ল্যান্সে কুইক ইন ব্রাইট সান, সূর্যের উজ্জ্বল আলোতে পলক দিয়ে এক পলকে সে দেখা দিয়ে যায়। দ্যাট মুভস অ্যালং, এগুলো হচ্ছে কোথায়, অ্যালংস দ্য ফরেস্ট ওপেনিং, খোলা জঙ্গলের খোলা জায়গাতে এগুলো হচ্ছে। এরপরে আসছি আমরা এ নাম্বারে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। বলছে দ্য স্যাপলিং ড্রস ইটস ফুড অ্যান্ড ড্রাং ফ্রম, বলছে ফ্লাওয়ার্স, ফ্রুট, সয়েল অ্যান্ড এয়ার। এখানে অ্যান্সারটি হবে আমাদের সয়েল, সি নাম্বার। তারপরের প্রশ্নটি বলছে দ্য সুইট সংস কামস ফ্রম ফ্লাওয়ার্স, রিভার, প্লেজেন্টউড, হাই মাউন্টেন, অল অফ দেম। এটা হবে বি নাম্বার, প্লেজেন্ট উড। নাম্বার বি বলছে কোশ্চেনটা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য ইনফরমেশন অফ দ্য পোয়েম। দ্য স্যাপলিং হার্ট ইজ স্ট্রাইকেন উইথ, এখানে অ্যান্সারটি লিখব উইন্টার্স কোল্ড, দ্য ড্রপিং ট্রি রিভাইভস। এরপরে আমরা আসছি এখানে আমাদের আনসিনের পোর্শনটাতে। এখানে আনসিনটিতে বলছে সেট কলেজ was one of the few great romantic poets of English literature. ইংরেজি সাহিত্যে সেন্ট কলেজ ছিলেন একজন অন্যতম আবেগপ্রবণযুক্ত কবি। হি ওয়াজ লেজি, তিনি একটু অলস ছিলেন, বাট এ ভেরাসিয়াস রিডার। ভেরাসিয়াস রিডার বলতে এখানে বোঝানো হচ্ছে মানে নিংড়ে নিয়ে যেটাকে গ্রহণ করে ফেলে, মানে অনেকে থাকে যে কোনো বই দিলে সেই বইটাকে একদম পুরো ঝেড়ে কেসে পড়ে নেয়, সেই জিনিস হচ্ছে ওনার মধ্যে প্রচুর পরিমাণে আগ্রহ ছিল। তিনি অলস ছিলেন কিন্তু তার মধ্যে প্রচুর আগ্রহ ছিল সেই বই পড়ার। টুগেদার উইথ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, একবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে তিনি হি পাবলিশ ইন 1798 এ থিন ভলিউম অফ পোয়েম এন্টাইটেলড লিরিক্যাল ব্যালেডস হুইচ টার্ন দ্য কোর্স অফ ইংলিশ পোয়েট্রি। তিনি ইংলিশ কবিতা সাহিত্যের মধ্যে 1798 খ্রিস্টাব্দে একটি পাতলা কবিতা তিনি প্রকাশ করেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে, তার নাম ছিল লিরিক ব্যালেডস। দ্য টু পোয়েট মুভ টু দ্য লেক আইল্যান্ড টু লিভ নিয়ার সাউদি অ্যান্ড স্কট, the other two romantic poet and to enjoy the beauty of simple nature. বলছে the two poets moved to the lake island to live near Saudi and Scott. সেই দুজন আবেগপ্রবণ কবি মুভ টু দ্য লেক আইল্যান্ড, দ্বীপে চলে গিয়েছিলেন, অ্যান্ড টু লিভ নিয়ার সাউদি, খুব কাছাকাছি সাউদিতে এবং স্কটের কাছাকাছি সেখানে কোনো লেকে ওনারা চলে গিয়েছিলেন। দ্য আদার টু রোম্যান্টিক পোয়েট অ্যান্ড টু এনজয় দ্য বিউটি অফ সিম্পল নেচার, এবং সেখানে তারা খুব সাধারণ প্রকৃতির যে সুন্দরগুলোকে ওনারা উপভোগ করছিলেন। লেটার দে ওয়ার কল্ড দ্য লেক পোয়েটস, তারপরে তাদেরকে বলা হতো লেক পোয়েটস। কলেরিজ কম্পোজড অনলি এ ফিউ পোয়েমস, কলেরিজ কিছু সংখ্যক কবিতা উনি প্রকাশ করেছিলেন, বাট অলমোস্ট অল অফ দিস আর স্টিল কনসিডার্ড টু বি গ্রেট অ্যান্ড enjoyed by scholars
স্কলার্স অ্যান্ড কমন রিডার্স। কিন্তু তিনি যেগুলো লিখেছেন তার বেশিরভাগই সবাই খুব স্কুলের ছাত্রছাত্রীরা এবং সাধারণ যারা বই পড়েন তারা খুব আনন্দ উপভোগ করেছিলেন। ক্রিস্টোবেল, কুবলা খান, দ্য রেম অফ অ্যান্সিয়েন্ট ম্যারিনার আর হিজ মোস্ট ফেমাস পোয়েমস। তার বিখ্যাত কবিতাগুলো হলো ক্রিস্টোবেলা, কুবলা খান আর দ্য রাইম অফ অ্যান্সিয়েন্ট ম্যারিনার। লেটার ইন লাইফ, ঠিক পরবর্তীকালে কলেরিজ ডেলিভার্ড ইম্পর্টেন্ট লেকচার্স অন আদার পোয়েটস, এবং অন্যান্য শেষের দিকে উনি অন্যান্য লেখক যারা ছিলেন তাদের সম্পর্কে তিনি বক্তৃতা দিতেন। হিজ নোটস অন শেক্সপিয়ার ইজ অ্যান এক্সেপশনাল ক্রিটিসিজম অন দ্য ওয়ার্ক অফ ড্রামাটিস্ট। নাটকের মধ্যে দ্য নোটস অন শেক্সপিয়ার তার একটি অনবদ্য লেখা ছিল, কাজ ছিল। এবার চলে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। এ নাম্বারে বলছে হু রোট লিরিক্যাল ব্যালাডস। তো এখানে অ্যান্সারটি হবে ঠিক এইভাবে, সেন্ট কলেরিজ রোট লিরিক্যাল ব্যালাডস। নাম্বার 2 বলছে হুইচ পোয়েম মেড কলেরিজ ফেমাস। তাকে কোন কোন কবিতাগুলো বেশি বিখ্যাত করেছিল। দ্য পোয়েমস আর The poems were Cristobelia, Kubla Khan, The Rime of Ancient Manner made him famous. তারপরে বি নাম্বারে বলছে আমাদেরকে কোশ্চেনটা কমপ্লিট করতে বলছে লাইনটা। এ বডি অফ ওয়াটার দ্যাট ইজ সারাউন্ডেড বাই ল্যান্ড ইজ কল্ড। এখানে হবে অ্যান্সার লেক বা আইল্যান্ড, লেক বা আইল্যান্ড। নাম্বার 2 বলছে এনগেজিং ইন অ্যান অ্যাক্টিভিটি উইথ গ্রেট এগারনেস অফ এনথুজিয়াজম ইজ কল্ড। খুব আগ্রহের সঙ্গে কোনো কাজ করাকে সেটাকে কি বলা হয়? এটা বলা হয় হচ্ছে ভোরাসিয়াস। এরপরে আমরা আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামারে বলছে নাম্বার 1 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ভার্বস গিভেন। এখানে আমাকে ঠিক মতন করে ভার্বটা ঠিকঠাক বসাতে হবে। এখানে ক্লাইম দেওয়া আছে দিস মাউন্টেন ফর ওভার 2 hours। 2 ঘন্টা লেগেছিল এই পাহাড়টিতে উঠতে। এখানে হবে হ্যাভ বিন ক্লাইম্বিং। নাম্বার 2 বলছে হি ড্যাশ স্পেন্ড টু মাচ মানি ইন রিসেন্ট ইয়ার। এটা হবে হ্যাজ স্পেন্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। নাম্বার 5 বলছে কাট ইউর হেয়ার লাইক এ স্কুল বয়, চেঞ্জ দ্য ভয়েস। সেক্ষেত্রে আমরা ইউজ করবো, যেহেতু অর্ডার দেওয়া হয়েছে এখানে, তো লেট দিয়ে ইউজ করবো। লেট ইউর হেয়ার বি কাট লাইক আ স্কুল বয়। এরপরে নাম্বার 2 বলছে আই মাস্ট গো বিফোর আই স্লিপ, জয়েন রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ করতে হবে, মানে টু ইউজ করতে হবে আমাদের এখানে। সেক্ষেত্রে কোথায় বসবে? আই হ্যাভ টু গো বিফোর আই স্লিপ। তারপরে নাম্বার 3তে বলছে আই হিয়ার দ্য সুইট সং এ বার্ড ওয়াজ সিঙ্গিং, জয়েন দ্য সেন্টেন্স ইউজিং পার্টিসিপল। তো পার্টিসিপল দিয়ে আমরা যেটা ইউজ করব এভাবে লিখব, আই হার্ড দ্য সুইট সং দ্যাট হ্যাড সাং বাই আ বার্ড। তারপরে নাম্বার 4 বলছে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম, কারেক্ট দ্য সেন্টেন্সেস অ্যান্ড রিরাইট। এই সেন্টেন্সটাকে আমাদেরকে ঠিকঠাক করে লিখতে বলছে। আমরা লিখব এইভাবে, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর দেয়ার মাদার কল্ড দেম। হয়ে গেল। তো আমাদের গ্রামার পোর্শন পর্যন্ত করালাম। পরবর্তী ভিডিও পরে আবার তোমাদেরকে দেখানো হবে। আচ্ছা, এরপরে আসছি আমরা রাইটিং অ্যান্ড স্কিলে। রাইটিং স্কিলের জন্য আলাদা করে ভিডিও করে দিয়ে দেওয়া হবে। ওকে, তো আজ এ পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।